রবীন্দ্র সরোবর ঢাকা ধানমন্ডির লোকের পাশে ধানমন্ডিল ৮ নম্বর ব্রিজের কাছে অবস্থিত, যার চারপাশে ঘেরা প্রকৃতির মাঝে একটি বেঞ্চে বসে আছে মাপতি। তার সামনে দৃষ্টি সীমানা নাইয়া, যে পরি পেছনে পেছনে ছুটছে। যদিও আকাশে মানুষের অসংখ্য অনেক বেশি, তবুও তাতে বিন্দুমাত্র খোলা নেই তাতে। আর না আছে মাপতি মেয়ের। পৃথিবীর সকল মানুষ একত্রিত হলেও তার বউ বাচ্চার বিষয়ে কি ভাবলো তাতে তার কিছুই যায় আসে না। সে উদ্ঘিন্ন, শুধু সামনে ছোটা মেয়ে দুটো চোখে এক পলক ফোঁটা জলে। তাই তো সামনে থাকা এত এত মানুষের ভেতরেও তার নজর ওদিকেই সীমাবদ্ধ। মূলত এই জায়গাটা একটি আড্ডা ও সংস্কৃতি চর্চার প্রাণকেন্দ্র। বছরের পর বছর ধরে ঢাকায় এক প্রান্ত থেকে অন্য প্রান্তের অসংখ্য তরুণ তরুণী এখানে বসে বিভিন্ন সংস্কৃতির অনুষ্ঠানে অংশ নিয়ে আসছে। তবে শুধু সংস্কৃতি চর্চা নয়, এটি ঢাকা অন্যতম সুন্দর একটি পার্কও বটে। সকাল, দুপুর কিংবা বিকেলের দিনে প্রতিটি প্রহরেই এখানে মানুষের পদচারণায় মুখ থেকে চারপাশ। বৃদ্ধ, তরুণী, তরুণী, শিশু, সব বয়সে মানুষের উপস্থিত যেন এক পর্যায়ে সৌন্দর্যকে আরো বাড়িয়ে তোলে। তাই তো নাইয়াব যখনই বায়না ধরে তাকে কোথাও ঘুরতে নিয়ে যাওয়ার, মাপতি তখন ঢাকা নানান জায়গায় খোঁজ খবর নিতে শুরু করে। আধুনিক এই যুগের চারপাশে অধিকাংশই বিনোদন কেন্দ্র, কৃত্রিম চকচিক্য মোড়, কিন্তু নিজের গ্রাম্য প্রকৃতিময় প্রেমী স্ত্রী ভালো লাগা বিষয়টা মাপতিম বেশ ভালো করে বুঝে গেছে। এর আগেও বহুবার তাদের দামি রেস্টুরেন্ট, অভিজাত হোটেল কিংবা শপিং মলে নিয়ে গেছে মাপতিম, কিন্তু সেসব জায়গায় নাইয়াকে যতটা খুশি দেখেনি, তার চেয়ে অনেক বেশি প্রাণ খোলা হাসি ফুটতে দেখেছে সবুজের ঘেরা কোনো পার্ক কিংবা প্রকৃতির সান্নিধ্য। তাই নাইয়াব যখনই কোথায় ঘুরতে যাওয়ার আবদার করে, মাপতিম সযত্নে বেছে নেয় প্রকৃতির কাছাকাছি এমন কোনো স্থান। আজও তার ব্যতিক্রম হলো না। ছোট্ট ছোট বিষয়ে যে মানুষরা এতটা আনন্দ খুঁজে পায়, সে আনন্দটাকেই নিজের চোখে দেখার জন্য যেন মাপতিমের এত আয়োজন। বেঞ্চে বসেছে, এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সামনে ছুটে বেড়ানো মা মেয়ের দিকে। মেয়ে তাদের হাসি, খুনসুটি আর আনন্দভর প্রতিটি মুহূর্তে নিঃশব্দে নিজের চোখ বন্দি করে। একসময় অজান্তেই ফোনটা বের করে ভিডিও করতে শুরু করে। সেই মুহূর্তে তার ঠোঁটের কোণে ফুটে ওঠে এক অপূর্ব প্রশান্তির হাসি, যে হাসি ভীষণ বিরল, ভীষণ মনোমুগ্ধকর। নায়েব যদি একবারও সেই হাসিটা দেখতে পেত, তবে হয়তো ছুটে এসে মাপতিমের গলা জড়িয়ে ধরতো, তারপর তার বুকের উপর মাথা রেখে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতো সে হাসি মাখা মুখটার দিকে। কিন্তু সেই সৌভাগ্য আর হলো না। নায়েব দেখলো না সেই বিরল হাসি, দেখলো না দূরে বসে থাকা মানুষটা চোখ ভরা তৃপ্তি। তাই তার অজান্তেই রয়ে গেল প্রিয় দুই মানুষের নির্মল হাসি আর উচ্ছ্বাস দেখে এক অজন্ম প্রেমিকের নীরব গভীর আনন্দ। ড্রয়িং রুমের সোফায় গা এলিয়ে বসে সামনের টিভিতে একটি রোমান্টিক সিনেমা দেখছিল রুনিয়া, হাতে এক প্যাকেট পপকর্ন। টানা প্রায় 2 ঘন্টা ধরে একই জায়গায় বসে থাকতে থাকতে শরীরের প্রতিটি অস্থির যেন অবশ হয়ে এসেছে তার। তাই মাঝে মধ্যে সে পা দুটো মেঝেতে নামিয়ে একটু হাঁটাহাঁটি করার জন্য নিচে নামছে। ততবারই কোথা থেকে যেন দৌড়ে এসে হাজির হয় শোভন, একেবারে আতঙ্কিত মুখে রুনিয়ার 2 বাহু ধরে আবারও তাকে সোফায় বসিয়ে দেয়। বেশি নাড়াচাড়া করলেই কড়া গলায় ধমকও দেয় কয়েকবার। এসব দেখে রুনিয়া বিরক্ত সীমানা থাকে না। কখনো কখনো দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে নানান কথাও শুনিয়ে দেয় তাকে, কিন্তু শোভনের তাতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। বউ যতই রাগ করুক, গাল মন্দ করুক, এই মুহূর্তে তার একটাই কাজ রুনিয়া যত্ন নেওয়া। তবুও শোভনের এই অতিরিক্ত যত্ন রুনিয়ার কাছে দম বন্ধ লাগছে। ঘড়ির কাঁটায় বিকেল 4টার সুইচ ছুঁয়ে, অথচ এই সময় শোভন বাসায়। দুপুরে লাঞ্চ ব্রেকে এসেছিল ঠিকই, কিন্তু তারপর আর হাসপাতালে ফিরে যায়নি। রুনিয়া অবাক হয়ে ভাবলো, হাসপাতাল কি এখন থেকে এক শিফটে চলেছে, সকাল 9টা থেকে 1টা পর্যন্ত? তা তো হওয়ার কথা না। শোভন একজন বন্ড
স্পেশালিস্ট, পেশায় রোগী, অ্যাসিস্ট্যান্টের আক্রমণ, রোগী, প্লাস্টিক সার্জারি কেস প্রায় সবই জরুরি বিভাগে পড়ে। এমন রোগী তো প্রায়ই আসে। সেখানে এক ব্যস্ত একজন ডাক্তার সব কাজ ফেলে বাসায় বসে আছে, বিষয়টা তার একদমই ভালো লাগলো না। বিরক্ত হয়ে রুনিয়ার হাতে থাকা পপকর্নের প্যাকেটটা পাশে রেখে উঠে দাঁড়াতেই আবারও কোথা থেকে যেন ছুটে এসেছিল শোভন। মুহূর্তে তার সামনে দাঁড়িয়ে দু হাত ধরে আবার সোফায় বসিয়ে দিল। এবার রুনিয়ার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সরুন, একদম দূরে সরুন, বারবার আমাকে টেনে বসাচ্ছেন কেন? কি প্রয়োজন আপনার? এমন করছেন কেন? আপনি কি পাগল হয়ে গেছেন? শোভন দীর্ঘশ্বাস ফেলে শান্ত গলায় বলল, তুমি বুঝতে পারছো না রুনিয়া, তোমার এখন বিশ্রাম দরকার। এমনিতেও তুমি দুর্বল, ঠিক মতো খাও না, তারপর সারাক্ষণ এত কাজ করে কেন? আমি তো স্পষ্ট করে বলেছিলাম কোনো কাজ করবে না, অথচ এসে দেখি রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করছো। একটু থামিয়ে এসে রুনিয়ার পেটের দিকে তাকালো। তোমার শুধু নিজের কথা ভাবলেই হবে। আমার সন্তানটা এখন তোমার ভেতরে আছে। তোমার কোনো ক্ষতি হলে ওর কি হবে বলো তো? ও যদি সামান্য কিছু হয়, আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না। এখন চুপচাপ বসে থাকো। রুনিয়ার চোখ বড় বড় করে তাকালো। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আপনি না ডাক্তার? আপনি জানেন না গর্ভস্থান সারাক্ষণ শুয়ে থাকাও ভালো না। প্রথমে কয়েক মাস ভারী কাজ করা যাবে না ঠিকই, কিন্তু হালকা হাঁটা চলা আর স্বাভাবিক কাজকর্ম তো করতেই হয়। এইটুকু জানেন না নাকি? শোভন গম্ভীরভাবে মাথা নাড়ালো। জানার আছে আমার, খুব ভালো করে জানা আছে। তবে আমি ডাক্তার হিসেবে যতটা ভাবছি তার চেয়েও অনেক বেশি ভাবছি একজন বাবা আর স্বামী হিসেবে। তাই একটু করবই। রুনিয়া তার সব উৎকণ্ঠা দেখলো, যা ধরুন হঠাৎ করে তার মন আকাশে মেঘ করলো। এই যে তার প্রেগনেন্সির খবরে লোকটা এত খুশি, সে খুশি যেন চোখে মুখে উপচে পড়েছে। অথচ এই সুখটাই তো তাদের পাওয়ার কথা ছিল 5 বছর আগেই। শোভন কতটা চাইতো একটা সন্তান, কতই না চাইতো তাদের ভালোবাসার প্রতিচ্ছবি হয়ে একটা ফুটফুটে ছোট্ট মানুষ পৃথিবীতে আসুক। সে সারাদিন তাকে বাবা বাবা বলে ডাকবে, ছোট্ট ছোট্ট পায়ে পুরো বাড়িটায় দৌড়ে বেড়াবে, ছোট্ট দুটো হাত বাড়িয়ে তার বুকের ওপর উঠে বসবে। সেই শস্য খিলখিলে হাসিতে ভরে উঠবে তাদের একদিনের নিঃসাঙ্গ বাড়িটা। কিন্তু তার তা হলো কই? হতে হতে কয় দেরি না হয়ে গেল। অবশেষে এতগুলো বছরের অপেক্ষার পর, এত অসংখ্য কান্নার প্রার্থনা শেষে তাদের জীবনে এলো সেই মহেন্দ্র রক্ষণ। আল্লাহ তাদের এবার তাদের দিকেই তাকিয়েছে। তাই তো এতদিনের কাঙ্ক্ষিত সুখটা আজ এসে ধরা দিয়েছে তাদের হাতের মুঠোয়। রুনিয়া দু চোখ বেয়ে নীরবে গড়িয়ে পড়লো অশ্রু। সে জানে এই ছোট্ট প্রাণটা শুধু একটা সন্তান নয়, এটা অসংখ্য নির্ঘুম রাতের কান্না, হাজারো অভিমান, না পাওয়ার দীর্ঘশ্বাস আর বুক ভরা প্রার্থনার ফল। কত রাত সে শোভনকে জড়িয়ে ধরে বলেছে, দেখো, আমাদের ছোট্ট বাবু একদিন তোমাকে বাবা বলে ডাকবে। ও আসলে সব ঠিক হয়ে যায়, সবাই আবার আমাদের আপন করে নেবে। শুধু সময় সময় শুধু কেটেই গেছে, প্রেগনেন্সির সুখবর আর আসেনি। শ্বশুরবাড়ি থেকেও কেউ এসে একবার খোঁজ নেয়নি, যদিও শোভন কখনো এসব নিয়ে মুখ ফুটে কখনোই অভিযোগ করেনি। তবুও রুনিয়ার বুঝতো লোকটার বুকের ভেতরে একটা হাহাকার জমা আছে। গভীর রাতে সে যখন চুপচাপ ছাদের দিকে তাকিয়ে থাকতো কিংবা নিঃশব্দে দীর্ঘশ্বাস ফেলত, রুনিয়া বুঝে যেত তার বুকের ভেতরটা কতটা খালি। আর সে সে গুমড়ে গুমড়ে কাঁদতো, শোভনের বুকে খামচে ধরে বুক ভরা কান্নায় ভেঙে পড়তো। আর শোভন সে কোনো কথাই বলতো না, শুধু চোখ শক্ত করে জড়িয়ে ধরে রাখতো তাকে, যেন নিজের বুক দিয়ে তার সব কষ্টটুকুও শুষে নিতে চাইতো। আজ সময়ের ব্যবধানে সবকিছুই বদলে গেছে। এতদিনের না পাওয়া সুখ আর তাদের দু হাত ভরে দিয়েছে। রুনিয়া নিজের পেটের ওপর আলতো করে হাত রাখলো, ঠোঁটের কোণে ফুটে উঠলো মিষ্টি একটা হাসি। ঠিক তখনই শোভন তার মুখের দিকে তাকিয়ে থমকে গেল। এক মুহূর্ত আগেও যে
মেয়েটা হেসেছিল। সে হঠাৎ এতটা চুপচাপ কেন? কিছু না বুঝে সে রুনিয়ার পাশে এসে তার হাতটা নিজের হাতে নিল। অত্যন্ত উদ্বিগ্ন স্বরে বলল, ঠিক আছে রুনি, আই এম সরি, আমার ভুল হয়েছে, এসো আমরা একসাথে হাঁটি, কিন্তু প্লিজ এখন থেকে একটু সাবধানে থাকবে, হ্যাঁ। রুনিয়া হালকা হেসে শোভনের বুকে মাথা রাখলো। নাকে জমে থাকা পানিটুকু দুষ্টুমি করে মুছে দিল তার টি-শার্টে। শোভন তাতে একটুও বিরক্ত হলো না, বরং দু হাতে আরো শক্ত করে আগলে নিয়ে কপালে একটা গভীর চুমু এঁকে ফিসফিস করে বলল, আমার ভালোবাসারা, আজ থেকে আমার ভালোবাসা আর শুধু তোমার জন্য নয় রুনি, এখন থেকে আমার ভালোবাসা আর একজনে ভাগ করলো। রুনিয়া মৃদু হেসে শোভনের টি-শার্টটা আর একটু শক্ত মুঠো করে ধরলো। এভাবেই আমি সুখী, এভাবেই আমি পরিপূর্ণ, এভাবে আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী মানুষ। অনেকক্ষণ ধরে পরীর পেছনে ছোটাছুটি করতে করতে বেশ হাঁপিয়ে উঠেছে নাইয়া। ক্লান্তিতে শরীরটাও যেন আসন্ন হয়ে এসেছে। তাই আর সময় নষ্ট না করে দ্রুত পায়ে এগিয়ে গিয়ে মাপতিমের পাশে ফাঁকা জায়গায় ধপ করে বসে পড়লো। সবাই মাথাটা আলতো করে রাখলো মাপতিমের কাঁধে। মাপতিম মেয়ের দিকে এক দৃষ্টিতে সরিয়ে নাইয়াবের দিকে তাকালো। ডান হাতটা তার মাথার উপর রেখে কপালে একটুখানি চুমু খেয়ে আবার পরের দিকে তাকালো। কাঁধে মাথা রেখে নাইয়াবকে জিজ্ঞেস করলো, কি খারাপ লাগছে? এত ছোটাছুটি করো কেন? তুমি কি পরীর মতো একটা বাচ্চা? নাইয়াব ঠোঁট বাঁকিয়ে বলল, বাচ্চা নেই, বুড়ি হয়ে গেছি, এটাই বলতে চাইছেন? মাপতিম হেসে ফেলল, বুড়ি হবে কেন? তুমি তো এখনো বাচ্চাই। এই যে বললে পরীর মতো, পরীর মতো বাচ্চা হলে কি তোমার সঙ্গে আমি সংসার করতে পারতাম, এতটা ভালোবাসতে পারতাম? তুমি শরীরে বড় হলেও মনটা এখনো একদম বাচ্চাদের মতো। একটু থেমে দুষ্টুমি করে বলল, ব্রেনটা বোধহয় একটু কম। সঙ্গে সঙ্গে নাইয়াব মাথা সরিয়ে নিয়ে কটমট করে তাকালো তার দিকে। কি বলতে চাইছেন? আমার বুদ্ধি কম? আমি বুদ্ধি প্রতিবন্ধী? মাপতিম তাড়াতাড়ি মাথা নাড়ালো। আরে না না, সেটা বলিনি। বলছি তোমার স্বভাবটা একেবারে ছোট বাচ্চাদের মতো। এটাই তো তোমার সবচেয়ে সুন্দর দিক। নাইয়াব মুখ ফিরে সামনের দিকে তাকিয়ে রইল, কিছু বলল না। অভিমানী মুখটা আরো গম্ভীর হয়ে উঠল। মাপতিম কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে তাকে নিজের বুকে টেনে নিয়ে কপালে পর পর দুটো চুমু খেয়ে বলল, আরে বাবা, মজা করেছিলাম, তুমি এমনই থাকো। তোমার এই শিশু সবল স্বভাবটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে। বেশি চালাক মেয়ে আমার কখনো পছন্দ নয়। তুমি যেমন ঠিক তেমনটাই আমার ভালো লাগে। মুহূর্তে মাপতিমের মুখে হাসি ফুটে উঠল। সে মাপতিমকে শক্ত করে জড়িয়ে ধরলো। এভাবে কেটে গেল আরো কিছু সময়। আসরের আজান অনেক আগেই হয়েছে। চারপাশে ধীরে ধীরে সন্ধ্যা আবছা অন্ধকার নেমে এলো। মাগরিবের আজান পড়তে আর বেশি দেরি নেই। মাপতিম উঠে দাঁড়ালো, এক হাতে নাইয়াবকে আগলে নিয়ে এগিয়ে গেল পরীর দিকে। পরী তখন পার্কে দোলনায় অন্য বাচ্চাদের সঙ্গে দোলনায় দুলছে। অল্প সময়ে সবার সঙ্গে তার বেশ ভাব হয়ে গেছে। মাপতিম তাকে কোলে তুলে কপালে চুমু খেয়ে জিজ্ঞেস করলো, আমার আম্মু খুশি? পরী দুবার মাথা নেড়ে বলল, খুব খুশি। কতটুকু খুশি? ছোট্ট দুই হাতটা যতটা পারে দুই দিকে ছড়িয়ে দিয়ে বলল, অনেকটা। নাইয়া ফেসে মাপতিমের কোল থেকে মেয়েকে নিজের বুকে টেনে নিল। গোলাপি গালে দুটো চুমো খেয়ে বলল, আমার আম্মু খুশি, তাহলে আমরাও খুশি। এখন আমার আম্মু কোথায় যাবে? পরি সহসায় উত্তর করলো, খিদে পেয়েছে। নায়াব মাপতিমের দিকে তাকিয়ে বলল, চলুন রেস্টুরেন্টে যাই। খাওয়া দাওয়া শেষ হতে হতে প্রায় 10টা বেজে গেল। আজ সারাটা দিন নাইয়াব আর পরীকে সামলাতে সামলাতে মাপতিম একেবারে ক্লান্ত। দুজন যেন দুই দিকে ছুটে বেরিয়েছে। কখনো শপিং মলে এক মাথা থেকে আরেক মাথা ঘুরে কেনাকাটা, কখনো রাস্তার ধারে ফুচকা, আইসক্রিম কিংবা ফাস্টফুডের দোকানে বাসার বায়না। পরীর জন্য খেলনা জামা কাপড়
ছোট্ট ব্যাগ ক্লিপ আর নাইয়াবের চোখে যা ভালো লেগেছে সবই যেন কিনতে হয়েছে। ক্লান্তিতে শরীর ভেঙে গেলেও মাপতিম মুখে কিছুই বলল না, কারণ সে জানে একবার যদি বলে ফেলে যে সে ক্লান্ত, তাহলে নাইয়াব সঙ্গে সঙ্গে অভিমান করে বলবে আমাদের নিয়ে বের হলে আপনার এত কষ্ট। তবে এই ক্লান্তির মাঝেও একটা অদ্ভুত প্রশান্তি আছে। নাইয়াব পরীর হাত ধরে দুলতে দুলতে হাঁটছে। পরি মাঝে মধ্যে খিলখিল করে হেসে মায়ের হাত টেনে কখনো এদিকে কখনো ওদিকে ছুটে যাচ্ছে। কোথাও কিছু চোখের আড়াল পড়লে আঙুল তুলে দেখাচ্ছে, আবার দৌড়ে সেখানে চলে যাচ্ছে। বাধ্য হয়ে মাপটিমে তাদের পেছনে পেছনে হাঁটতে হচ্ছে। এভাবে হাসির আনন্দ কেটে গেল পুরো সময়। সব কিছু গুছিয়ে কেনাকাটা আর রাতের খাবার শেষ করে অবশেষে 10:30টার দিকে তারা গাড়িতে উঠলো। গাড়ি ধীরে ধীরে ঢাকার ব্যস্ত নিয়ট বাতি আলোয় ঝলমলে রাস্তাগুলো পেরিয়ে নিজের গন্তব্যের দিকে ছুটে চলল। পেছনের সিটে মাপতিম, নাইয়া পার পরি নিজেদের ছোট্ট পারিবারিক খুনসুটি নিয়ে ব্যস্ত, আর সামনে বসে থাকা ড্রাইভার নিঃশব্দে স্টিয়ারিং সামনে রাতের শহর পেরিয়ে নিয়ে চলেছে তাদের। বাড়িতে পৌঁছে পৌঁছে বেশ রাত হয়ে গেল, কিন্তু বাড়িতে সামনে মেইন গেটের কাছে এসে হঠাৎ থমকে দাঁড়ালো মাপতিম। অন্যদিকে এই সময়ে বাড়ির দরজার ভেতর থেকে শক্ত করে বন্ধ থাকে, অথচ আজ প্রধান দরজা হাট করে খোলা। বিষয়টা মোটেও স্বাভাবিক মনে হলো না তার। যদিও বাড়ির বাইরে দারোয়ান রয়েছে, চারপাশে কড়া নিরাপত্তাও ব্যবস্থা আছে, সিসিটিভির পাশাপাশি বাড়ির বিভিন্ন কোণায় লুকোনো ছোট বড় ক্যামেরাও বসানো, তাই চুরির সম্ভাবনা প্রায় নেই বললে চলে। তাছাড়াও ঢাকা শহরের হিসেবে রাত 10:30-11টায় খুব একটা গভীর রাতও নয়। এই শহরের মাঝরাত পর্যন্ত মানুষের আনাগোনা লেগেই থাকে। তবু অকারণে দরজা খোলা থাকায় বিষয়টা মাপতিমের মনে অস্বস্তি জন্ম দিল। সে ধীরে পায়ে এগিয়ে গিয়ে পাশে দাঁড়িয়ে থাকা নাইয়াবকে উদ্দেশ্য করে বলল, কি হয়েছে, দরজা খোলো কেন? নাইয়াব দ্বিধাগ্রস্ত কণ্ঠে উত্তর দিল, জানি না, এত রাতে তো দরজা খোলা থাকার কথা সম্ভব নয়। ভেতরে শুধু আসমা খালা আর মালা আপাই থাকার কথা না, নুসাইবা আপুও আছে। নুসাইবার নাম শুনতেই মাপতিমের কপাল কুঁচকে উঠল। কোনো কথা না বাড়িয়ে সে দ্রুত পরীকে নাইয়াবের কোল থেকে নিয়ে বুকে তুলে নিল। তারপর দ্রুত পায়ে বাড়ির ভেতর প্রবেশ করলো। লিভিং রুমে ঢুকতেই তার পদক্ষেপ থেমে গেল। সোফায় বসে থাকা 3জন পরিচিতি মানুষকে দেখে মুহূর্তে তার মুখের শান্ত ভাব উধাও হয়ে গেল। শীতল দৃষ্টিটা নিমিষে জ্বলে উঠল আগ্নেয়গিরি লাভার মতো। চেয়ার চোয়াল শক্ত হয়ে এলো, চোখে মুখে ছড়িয়ে পড়লো দমিয়ে রাখা ক্রোধ। মনে হচ্ছিল মানুষগুলো যেন তার অপেক্ষাতে বসেছিল। মাপতিমকে দেখা মাত্রই তারা একসঙ্গে উঠে দাঁড়ালো। তাদের মধ্যে একজন তাড়াহুড়ি করে তার দিকে এগিয়ে আসতে চাইতে মাপতিম এক মুহূর্তে সময় নষ্ট করলো না। ব্যঙ্গ মিশ্রিত তীক্ষ্ণ দৃষ্টি ছুড়ে দিয়ে সে একদম পিছিয়ে গেল। তার সেই নীরব দূরত্বই যেন বলে দিল এই মুহূর্তে তাদের কাউকে সে নিজের ধারের কাছেও ঘেঁষতে দেবে না। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প আমার তুমি চলবে।